আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরেই আছে একটা মাস্টার ব্লুপ্রিন্ট মানে ডিএনএ। কিন্তু একটা ব্যাপার আছে, এই মহামূল্যবান ব্লুপ্রিন্টটা সেলের নিউক্লিয়াস থেকে একদমই বেরোয় না। তাহলে প্রশ্ন হলো, এর ভেতরের নির্দেশগুলো কাজে লাগে কিভাবে? এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের গল্পের মূল চরিত্র, মেসেঞ্জার আরএনএ মানে এমআরএনএ। চলুন আজ আমরা এই পুরো জার্নিটা দেখব, কিভাবে ডিএনএর সুরক্ষিত ভল্টস থেকে এমআরএনএর মাধ্যমে একটা কার্যকরী প্রোটিন তৈরি হয়। আচ্ছা, তাহলে আসুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ব্যাপারটা বেশ মজার। আমাদের শরীরে জিন আছে প্রায় ২০,০০০-এর মতো, অথচ প্রোটিন তৈরি হয় ১,০০,০০০-এরও বেশি। ভাবা যায় এটা কিভাবে সম্ভব? এই যে একটা বিশাল ধাঁধা, আজকের আলোচনায় আমরা এর সমাধানই খুঁজব। আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই এমআরএনএর মধ্যে। তো প্রথমে যে সমস্যাটার কথা বলছিলাম, ডিএনএ তো নিউক্লিয়াসের বাইরে যেতে পারছে না। তাহলে এর নির্দেশনাগুলো বাইরে পাঠাতে হবে কিভাবে? এর জন্য একটা টেম্পোরারি কপি দরকার, তাই না? এই যে কপিটা তৈরি হচ্ছে, এই প্রসেসটাকেই বলে ট্রান্সক্রিপশন। আর এই কপিটাই হলো আমাদের মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, এই ডিএনএ কপি করার প্রসেসটাকে না একটা জটিল ফ্যাক্টরির সাথে তুলনা করা যেতে পারে। যেমন একটা ফ্যাক্টরি চালাতে অনেক কিছু লাগে, এখানেও ঠিক তাই। কিটি লাগে? প্রথমত একটা ডিএনএ টেমপ্লেট মানে মূল নকশাটা। তারপর লাগবে একটা কপি মেশিন, যেটার নাম আরএনএ পলিমারেজ। কপি করতে কালিও তো লাগবে, তাই না? সেই কালিগুলো হলো রাইবোনিউক্লিওটাইড। আর সবশেষে এই পুরো মেশিনটা চালানোর জন্য লাগবে পাওয়ার বা শক্তি। এই যে কপিটা তৈরি হচ্ছে, এটা কিন্তু মূলত ৩টা বেশ সহজ ধাপে হয়ে যায়। স্টেপ 1, আরএনএ পলিমারেজ নামের যে এনজাইমটা, সেটা ডিএনএর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে। স্টেপ 2, এরপর এটা ডিএনএ স্ট্র্যান্ড ধরে এগোতে থাকে আর এমআরএনএর একটা চেইন তৈরি করে। আর ফাইনালি স্টেপ 3, যখন এটা একটা স্টপ সিগন্যালে পৌঁছায়, তখন কাজ শেষ। নতুন এমআরএনএ কপিটা তখন আলাদা হয়ে যায়। সিম্পল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে নতুন এমআরএনএটা তৈরি হলো, এটাকে বলা হয় প্রি এমআরএনএ। এটা কিন্তু একদম কাঁচা, মানে বেশ অগোছালো আর ভঙ্গুর। নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমের কঠিন পরিবেশে যাওয়ার আগে একে একটু ঠিকঠাক করে নিতে হবে। অনেকটা ধরুন ফাইনাল ড্রাফট করার আগে একটা রাফ ড্রাফট এডিট করার মতো। তো এই ঠিকঠাক করার প্রথম ধাপটাই হলো ক্যাপিং। প্রি এমআরএনএর একদম শুরুর মাথায় মানে 5 প্রাইম এন্ডে একটা স্পেশাল মলিকিউলার হেলমেট পরিয়ে দেওয়া হয়। এই ক্যাপটা আসলে কি করে? এটা এমআরএনএকে বিভিন্ন ক্ষতিকারক এনজাইমের আক্রমণ থেকে বাঁচায়, ঠিক যেমন রাইডিংয়ের সময় হেলমেট আমাদের মাথা বাঁচায়। হেলমেট তো পরা হলো, এবার লেজের পালা। এটাকে বলে টেলিং। এমআরএনএর অন্য প্রান্তে মানে শেষ মাথায় প্রায় ৫০ থেকে ১৫০টা অ্যাডেনিন নিউক্লিওটাইড দিয়ে একটা লম্বা লেজ জুড়ে দেওয়া হয়। এই যে পলি এ টেল বা লেজ, এটা এমআরএনএকে স্টেবিলিটি দেয় আর সাইটোপ্লাজমের লম্বা জার্নিতে ঠিকঠাক থাকতে সাহায্য করে। আচ্ছা, প্রোটেকশনের ব্যবস্থা তো হলো, এবার আসল এডিটিংয়ের কাজ। এই যে প্রি এমআরএনএ, এর মধ্যে আসলে ২ ধরনের সেকশন থাকে। একটা হলো এক্সন, যেগুলোতে প্রোটিন বানানোর আসল কোড বা নির্দেশনা থাকে, আর অন্যটা হলো ইন্ট্রন, যেগুলো এক কথায় অপ্রয়োজনীয় অংশ। তো ফাইনাল মেসেজটা তৈরি করার জন্য এই অপ্রয়োজনীয় ইন্ট্রনগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে। এই যে ছেঁটে ফেলার প্রসেস, এটার একটা দারুণ নাম আছে, স্প্লাইসিং। আর এই কাজটা করে স্প্লাইজোজোম নামের একটা মলিকিউলার মেশিন। এটা কি করে? একদম সার্জেনের মতো নিখুঁতভাবে সব ইন্ট্রন কেটে ফেলে দেয় আর দরকারি এক্সনগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দেয়। কাজটা এতটাই পারফেক্ট হয় যে একটাও বাড়তি কিছু থেকে যায় না। ওকে, তাহলে এবার আমরা আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে আসতে পারি। মনে আছে কিভাবে মাত্র ১,০২০ জিন থেকে ১,০০,০০০-এরও বেশি প্রোটিন তৈরি হয়? এর উত্তরটা কিন্তু এই স্প্লাইসিং প্রসেসের মধ্যেই লুকিয়ে আছে। এখানে একটা অসাধারণ ব্যাপার ঘটে। এই কৌশলটার নাম অল্টারনেটিভ স্প্লাইসিং। ব্যাপারটা কি? সহজ করে বললে, সেল একই প্রি এমআরএনএর এক্সনগুলোকে বিভিন্ন কম্বিনেশনে সাজাতে পারে। এর ফলে কি হয়? একটাই প্রি এমআরএনএ থেকে একদম আলাদা আলাদা ধরনের বেশ কয়েকটা ফাইনাল এমআরএনএ তৈরি হয়ে যায়। ঠিক যেমন ধরুন, একই রকম কিছু উপাদান দিয়ে আমরা পোলাও বা বিরিয়ানি বানাতে পারি। এটাও ঠিক সেরকম, একটা জিন কিন্তু প্রোটিন অনেক। তো আমাদের শরীরে জিন আছে কতগুলো? মাত্র প্রায় ২০,০০০। কিন্তু এই ২০,০০০ জিন থেকে প্রোটিন তৈরি হচ্ছে কতগুলো? ১,০০,০০০-এরও বেশি। এই যে অবিশ্বাস্য একটা ব্যাপার, এর পেছনের আসল ম্যাজিকটাই হলো অল্টারনেটিভ স্প্লাইসিং। এটাই সেই মোমেন্ট যখন আমরা বুঝতে পারি যে আমাদের জিনোম কতটা এফিশিয়েন্টলি কাজ করে। আর এটা কিন্তু কোনো রেয়ার ঘটনা না, মোটেই না। আমাদের শরীরে প্রায় ৩/৪ মানে 75% প্রি এমআরএনএতেই এই অল্টারনেটিভ স্প্লাইসিং হয়।
তার মানে এটা আমাদের বডির জন্য একটা খুবই কমন আর ভীষণ জরুরি একটা মেকানিজম। এখন পর্যন্ত আমরা কি দেখলাম? জেনেটিক তথ্যের প্রবাহটা একদিকেই যাচ্ছে, ডিএনএ থেকে আরএনএ, তারপর প্রোটিন। এটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়। কিন্তু জানেন কি, কিছু ভাইরাস আছে যারা এই নিয়মটাকেই ভেঙে দেয়, পুরো উল্টে দেয়। চলুন দেখি তারা এটা কিভাবে করে। হ্যাঁ, একদম ঠিক। জেনেটিক তথ্যের এই ফ্লোটা উল্টো দিকেও যেতে পারে, আরএনএ থেকে ডিএনএ। এটা বায়োলজির সেন্ট্রাল ডগমার একটা বড়সড় ব্যতিক্রম, আর এটাই কিছু ভাইরাসের বেঁচে থাকার মূল অস্ত্র। এই উল্টো প্রসেসটার নাম হল রিভার্স ট্রান্সক্রিপশন। যেমন ধরুন এইচআইভি, এটা একটা রেট্রোভাইরাস। এই ভাইরাসগুলো কি করে? ওরা নিজেদের আরএনএ জিনোমকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে ডিএনএ বানিয়ে ফেলে। আর এই কাজের জন্য ওদের একটা স্পেশাল এনজাইম আছে যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইচআইভি ঠিক এই পদ্ধতিতেই আমাদের সেলগুলোকে হাইজ্যাক করে। প্রথমে এটা নিজের আরএনএ আর ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা আমাদের সেলের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর ওই ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ভাইরাল ডিএনএটা আমাদের নিজেদের ডিএনএর সাথে মিশে যায়। ফলাফল, আমাদের সেলগুলোই তখন নতুন নতুন ভাইরাস বানানোর ফ্যাক্টরি হয়ে ওঠে। এখন প্রশ্ন হল, এইসব জটিল বায়োলজিক্যাল প্রসেস জেনে আমাদের লাভটা কি? লাভ আছে, এবং অনেক বড় লাভ। কারণ এগুলো শুধু বইয়ের পাতায় থাকার জিনিস নয়, আমাদের স্বাস্থ্য আর আধুনিক মেডিসিনের সাথে এগুলো সরাসরি জড়িত। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একবার সংক্ষেপে দেখি, এমআরএনএ হতো ডিএনএর নির্দেশ বহনকারী মূল মেসেঞ্জার। এর ক্যাপিং, টেলিং আর স্প্লাইসিং মেসেজটাকে নিখুঁত আর সুরক্ষিত রাখে। অল্টারনেটিভ স্প্লাইসিং অল্প জিন থেকে বিশাল প্রোটিন ভ্যারাইটি তৈরি করে। আর অন্যদিকে রিভার্স ট্রান্সক্রিপশনের মতো প্রসেসগুলো বুঝতে পারাটা আমাদের এইচআইভির মতো ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এমনকি কোভিড-19 ডায়াগনোসিসের জন্য যে আরটিপিসিআর টেস্ট, সেটার ভিত্তিও কিন্তু এই রিভার্স ট্রান্সক্রিপশন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা মাত্র জিনকে এডিট করে এত রকম গল্প বা প্রোটিন তৈরি করা সম্ভব হয়, তাহলে একবার ভাবুন তো আমাদের জিনোমের ভেতরে দক্ষতার এমন আরও কত গোপন রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা হয়তো এখনও আবিষ্কারই করতে পারিনি। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?